ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কৃষি কার্যে সুফলন পেতে হলে কিন্তু জানতে হবে মাটিতে সারের সঠিক পদ্ধতিতে ও সঠিক পরিমাণে প্রয়োগ। আর এই সারের মধ্যে ইউরিয়া একটি অপরিহার্য সার। কিন্তু এই ইউরিয়া সার কিভাবে মাটিতে ব্যবহার করতে হবে, কিভাবে তৈরি করতে হবে ইউরিয়া সার, সে সম্বন্ধে আমরা আজকে জানব। তাই আমাদের আজকের আলোচনার বিষয় নিম কোটেড ইউরিয়া বা নিম তেলের প্রলেপ দেওয়া ইউরিয়া। আমাদের আলোচনা প্রসঙ্গে আমরা স্টুডিওয় পেয়েছি শ্রী পীযূষ কান্তি বাগদি মহাশয়কে, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, সিউড়ি সদর, বীরভূম। নমস্কার পীযূষদা। নমস্কার। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব, এই যে নিম কোটেড ইউরিয়া, এটি উৎপাদন পদ্ধতি এবং এটি ব্যবহারের অপরিহার্যতা কতখানি? নিম কোটেড ইউরিয়া চাষিদের ভাইদের কাছে একটা বিশেষভাবে পরিচিত নাম। কিন্তু নিম কোটেড ইউরিয়ার মধ্যে আমরা জানি যে চাষের মূল শস্যের যে মূল সার হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এবং এই নাইট্রোজেন, ফসফেট, পটাশের মধ্যে নাইট্রোজেন সারটা হচ্ছে ফসল উৎপাদনের একটা মূল্যবান সার, যেটা চাষি ভাইরা মাঠে প্রয়োগ করছেন। এবং এই মূল্যবান সারটা চাষি ভাইরা পেয়ে থাকেন নাইট্রোজেন যেটা, সেটা পেয়ে থাকেন ইউরিয়ার মধ্য দিয়েই। কিন্তু এই ইউরিয়া সারটার মেন কাজ হচ্ছে, বা নাইট্রোজেন সারের মূল কাজটা হচ্ছে গাছের বৃদ্ধি এবং গাছের যে সংবহনতন্ত্র এবং গাছের খাদ্য তৈরি এবং গাছের যে রং বা ক্লোরোফিল এবং তার মধ্যে যে এনজাইম রয়েছে তার সংবহনতন্ত্রকে ভালোভাবে রাখার জন্য নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া চাষিরা ব্যবহার করছেন, যেটা চাষিদের কাছে একটা মূল্যবান সার হিসেবে পরিচিত। আচ্ছা, এই যে ইউরিয়া সার আর নিম কোটেড ইউরিয়া, এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে, তাই না? তাহলে এই যে নিম কোটেড ইউরিয়া, এইটা কি আমাদের যদি একটু বলেন। ঘটনা হচ্ছে যে ইউরিয়ার মধ্যে আমাদের কিন্তু নাইট্রোজেন সারটা রয়েছে। আগে যে চাষি ভাইরা যেটা ইউরিয়া হিসেবে ব্যবহার করতেন যে সারটা, সেটা কিন্তু বর্তমানে কিন্তু চাষি ভাইদের কাছে হাতে এসছে নিম কোটেড ইউরিয়া, মানে নিম প্রলেপযুক্ত বা নিম তেল দিয়ে প্রলেপযুক্ত সার, যে সারটা চাষিদের ভাইদের কাছে এখন বিশেষভাবে অপরিহার্য হয়ে উঠেছে। তার কারণটাই হচ্ছে যে আগে যে ইউরিয়া সারটা চাষি ভাইরা ব্যবহার করতেন, সেই ইউরিয়া সারটা মাঠে যখন চাষিরা ব্যবহার করছেন তখন দেখা যাচ্ছে যে ইউরিয়া সারটা জলের সংস্পর্শে এলেই তার সঙ্গে সঙ্গে তার যে বিক্রিয়া ঘটে এবং তার বিক্রিয়ার ফলে যে সারটা গাছের খুব তাড়াতাড়ি নেওয়ার ব্যাপার রয়েছে, সেই সময়টুকু কিন্তু গাছ পায় না। কারণ এই ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেনটা যখন জলের সংস্পর্শে আসছে, তখন এটা যখন অ্যামোনিয়া হচ্ছে বা অ্যামোনিক্যাল ফর্ম হচ্ছে, সেই অ্যামোনিক্যাল ফর্মটা কিন্তু গাছ কিন্তু খুব কম সময়ে থাকার জন্য যে পরিমাণ ইউরিয়া মাঠে ব্যবহার হচ্ছে বা ফসলে ব্যবহার হচ্ছে, সেই পরিমাণ ইউরিয়াটা কিন্তু চাষি ভাইরা যে মাঠে দিচ্ছেন তাতে কিন্তু ফসল নিতে পারছে না, ফসল ব্যবহার করতে পারছে না। তাতে দেখা যাচ্ছে যে 30 থেকে 40% সার কিন্তু গাছ নেয়, বাকি সারটা কিন্তু গাছ নিতে পারে না। সেটা কিন্তু ওই জলের মধ্যে দিয়েই মাটির নিচে চলে যায় বা কিছুটা রোদের তাপে এটা নাইট্রোজেনটা উড়ে যায়। তার মানে হচ্ছে যেটা ফসলের জন্য দেওয়া দরকার ছিল, যেটা দিচ্ছিলেন, সেটা কিন্তু গাছ নিতে পারছে না। তো এই জিনিসটাকে আটকানোর জন্য, যাতে করে গাছ ঠিকভাবে নিতে পারে, সেই হিসেবে যে এমন একটা প্রলেপ দেওয়া হচ্ছে বা নিম ঘটিত তেল ব্যবহার করা হচ্ছে, যাতে করে মাঠে যখন ইউরিয়াটা ব্যবহার করা হয় তখন কিন্তু ওই যে নাইট্রোজেন যেটা ভেঙে যাওয়ার কথা ছিল, যে এটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে না। তার মানে স্লো রিলিজ অফ নাইট্রোজেন, মানে যে নাইট্রোজেনটা খুব আস্তে আস্তে গাছে রিলিজ হচ্ছে, গাছও কিন্তু সেটা খুব সহজেই নিতে পারছে এবং তার যে প্রতিক্রিয়া যেটা বা তার যে একটা পরিবেশের ওপর একটা আঘাত রয়েছে, যে আঘাতটা হচ্ছে
যে জলের মধ্যে দিয়ে যে নাইট্রোজেনটা আমার মাটিতে চলে যাচ্ছে বা যেটা হয়তো পরিবেশে যেটা আমার তাপের প্রখর তাপের জন্য উড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার পরিবেশের পক্ষেও একটা খারাপ হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা চাষি ভাইদেরও কিন্তু একটা ইকোনমিক লস, মানে তার যে আর্থিক যে লস, সেটাও কিন্তু এই অন্য ইউরিয়া ব্যবহার করলে কিন্তু হচ্ছে, কিন্তু কোটেড ইউরিয়া ব্যবহার করলে কিন্তু সেই লসটা বা চাষিদের কিন্তু আর্থিক লসটা কিন্তু হচ্ছে না। এবং উপরন্তু দেখা যাচ্ছে যে প্রোডাকশান, চাষি ভাইদের মূল উদ্দেশ্য হচ্ছে মাঠের তার ফলনের প্রোডাকশানটা যদি ঠিকঠাক বা ফলনটা যদি ঠিকঠাক পান, হ্যাঁ, সেটা কিন্তু দিকটাও ঠিক থাকছে। কারণ নিম কোটেড ইউরিয়া ব্যবহার করলে কম করে 20 থেকে 25% কিন্তু ফলন বৃদ্ধি পায়। আচ্ছা, এই যে নিম কোটেড ইউরিয়া, এটা কি কৃষক বন্ধুরা নিজেরা কোনোভাবে উৎপাদন করতে পারবেন? নিম কোটেড ইউরিয়া কৃষকরা যদি মনে করেন ব্যবহার করতে পারেন, কিন্তু যে নিম কোট ইউরিয়া বাজারে পাওয়া যাচ্ছে সেটাকে আর আলাদাভাবে কিন্তু কোটিং দেওয়ার কোনো দরকার নেই। বাজার থেকে ক্রয় না করেন, যদি নিজেরা তৈরি করতে চান, যদি দেখা যায় যে হ্যাঁ, যদি বাজারে থেকে যদি কোনোভাবে ইউরিয়া যেটা কোটেড ইউরিয়া নয়, সেই ইউরিয়াটা যদি চাষি ভাইরা বাড়িতে নিয়ে এসে মনে করেন যে কোটিং দেবেন, তাতে কিন্তু কোটিং দেওয়া যায়। সেক্ষেত্রে চাষি ভাইদের করতে হবে যে মোটামুটি 1.5 কেজি আলকাতরা যেটা বাজারে পাওয়া যায়, তার সঙ্গে 1.5 কেজি বা 1.5 লিটার কেরোসিন তেল মিশিয়ে, এবং আলকাতরাটা একটু গরম করে নিতে হবে, তার সঙ্গে সামান্য জল এবং 1.5 লিটার কেরোসিন তেল, এবং তার সঙ্গে নিম কোটিং হিসেবে নিম খোলের গুঁড়ো, মানে নিম কেক বা নিম খোল যেটা বাজারে পাওয়া যায় তার গুঁড়ো, এবং তার সঙ্গে 100 কেজি ইউরিয়া সার যদি ঠিক করে মিশ্রণ করা যায়, তারপর যদি মাঠে এটা প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু নিম কোটিং হিসাবে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তাছাড়াও আরেকটা যেটা ব্যাপার রয়েছে, চাষিরা যেটা করতে পারেন, যদি দেখা যায় যে নিম কোটিং ইউরিয়া উনি পেলেন না বা অন্য ইউরিয়া হাতে পেয়েছেন, তাহলে চাষি ভাইরা এটা করতে পারেন যে মাঠ বল যেটা বলা হচ্ছে, যে মাটিতে মণ্ড তৈরি করে সেই মণ্ডের ভিতরে যদি ইউরিয়া পুড়ে দিয়ে মাঠের বিভিন্ন জায়গাতে যদি মাটির নিচে যদি রাখতে পারেন, তাহলে কিন্তু সেখানে কিন্তু তার যে নাইট্রোজেন যে রিলিজ বা ইউরিয়াতে যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনের রিলিজটা কিন্তু খুব আস্তে আস্তে হবে, এবং কিন্তু তাতে কিন্তু ফসলের ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে। আর এই নিম কোটেড ইউরিয়া কৃষি ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন তাহলে কৃষক বন্ধুরা? নিম কোটেড ইউরিয়া এটা মাথায় রাখতে হবে যে আমাদের খাদ্য উৎপাদনের বা গাছের প্রধান খাদ্য হিসেবে যদি ব্যবহার হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন। আর এই ইউরিয়ার মধ্যে যেহেতু নাইট্রোজেনটা রয়েছে, ওদের সেখানে কিন্তু আমাদের ব্যবহার এবং প্রয়োগ পদ্ধতিটা জানাটা খুব দরকার। ইউরিয়া সারটা কাঠা হিসেবে যদি ধরি, যেহেতু চাষি ভাইরা কাঠাটাই বেশি পছন্দ করেন, যে 1 কাঠা জমিতে আমার হিসাব অনুযায়ী, আমার পরিমাপ অনুযায়ী 1 কাঠা জমিতে আমার 1 কেজি 700 থেকে 800 গ্রাম আমার কিন্তু ইউরিয়া লাগে। এবং এই ইউরিয়াটা যদি আমরা প্রথমেই যদি ব্যবহার করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে নিম কোটিং ইউরিয়া হলেও তার কিন্তু লসটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ইউরিয়াটা যেটা ব্যবহার করা হয়, সেটা 4টে ভাগে ভাগ করে নিতে হবে। সেই 4টে ভাগের মধ্যে প্রথম ভাগটা কিন্তু যখন মূল জমি যখন তৈরি করা হচ্ছে, তখন কিন্তু সেই মূল জমিতে মানে 440 গ্রাম মতো কিন্তু প্রথমেই দিতে হবে 1 কাঠা জমিতে। তারপরে দ্বিতীয় সার হিসেবে বা দ্বিতীয় চাপান হিসেবে 21 থেকে 22 দিনের মাথায় চাপান সার হিসেবে 800 গ্রাম মতো কিন্তু ইউরিয়া সার চাপান হিসেবে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে নাইট্রোজেন সারটা যদি কোটিং সার যদি ব্যবহার করি এবং গাছ ঠিকঠাক যদি নাইট্রোজেন পায়, তাহলে তার বৃদ্ধি ঠিকঠাক হবে, তার ফলন ভালো হবে, এবং তার ফলন ভালো হলে কৃষক তার আর্থিক যে সহায়তা, সেই আর্থিক সহায়তাটাও কৃষক পাবেন। আর দ্বিতীয়ত আরও যেটা অ্যাডভান্টেজ হচ্ছে যে চাষি ভাইরা যেটা ব্যবহার করছেন, সেটা কিন্তু
ফলনটার সঙ্গে আর একটা জিনিস রয়েছে আমার পরিবেশ, যে মাঠের মধ্যে যে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে নিম কোটেড ইউরিয়া, মানে নিমের যে নির্যাস, এর মধ্যে কিন্তু মাঠের মধ্যে আমার একটা প্রয়োগ হচ্ছে। তো যেহেতু নিমটা থাকছে, তাতে কি হচ্ছে, মাঠের মধ্যে যে পোকামাকড় যেটা রয়েছে, বিশেষ করে ধান গাছের ক্ষেত্রেই বলছি, যে বিভিন্ন ধরনের পাতামোড়া পোকা, বিভিন্ন ধরনের আমার মাকড় রয়েছে, যে পোকাগুলো আমার ধান গাছে বা বিভিন্ন ফসলে ক্ষতি করছে, যেহেতু এর মধ্যে নিম তেল ব্যবহার করা হচ্ছে, তো এই নিম তেলগুলো কি হচ্ছে, যে আমাদের খাদ্যের মধ্যে দিয়েও বা জলের মধ্যে দিয়েও গাছের মধ্যে কিন্তু নিমের নির্যাসটাও ঢুকছে। নিমের নির্যাস যখন ঢুকছে, তখন কি হচ্ছে, অন্যান্য পোকামাকড় যখন গাছকে আক্রমণ করতে বা গাছকে ক্ষতি করতে আসে, তখন দেখা যায় যে এটা তেতো ভাব থাকার জন্য তখন কিন্তু পোকামাকড়ের আশাটাও কিন্তু মাঠের মধ্যে অনেকটা কমে যায়। আচ্ছা, তার মানে এক ধরনের পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড হিসেবেও এটার ব্যবহার হ্যাঁ, হচ্ছে। জৈবিক পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা নিম হচ্ছে। কোটেড ইউরিয়া ছাড়া নিম ঘটিত আর অন্য কোনো উপাদান বা অন্য কোনো সারের কথা আমাদেরকে একটু বলবেন, যেটাও কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন চাইলে? যে নিম ঘটিত অনেক জৈবিক ওষুধ রয়েছে, যেটা চাষি ভাইরা প্রয়োগ করলে আমাদের একদিকে কম দাম, দ্বিতীয়ত হচ্ছে যে এই নিম ঘটিত ওষুধ প্রয়োগ করলে আমাদের পরিবেশটা ঠিক থাকছে। এবং এই নিম ঘটিত ওষুধের মধ্যে অনেক ওষুধ আছে, মানে যে কোনো বাজারে নিম ঘটিত ওষুধ যখন আমরা ব্যবহার করি, বা চাষি ভাইরা একটু জেনে রাখা দরকার যে নিম ঘটিত ওষুধ কিন্তু তার নামটাই কিন্তু বলে দেয় যে এর মধ্যে নিম রয়েছে। যেমন বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, নিম গোল্ড, নিম স্টার, বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর এছাড়াও যদি চাষি ভাইরা মনে করেন যে তার খরচটা কমাবেন, তাহলে তার বাড়িতে বসেও কিন্তু নিম ঘটিত ওষুধ বা নিম ঘটিত নির্যাস কিন্তু ওনারা তৈরি করতে পারেন। তাহলে আমরা দেখতে পেলাম যে পরিবেশ বন্ধু নিম, আবার কৃষক বন্ধু নিম। আমাদের স্টুডিওয়ে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পীযূষ দা। কৃষক বন্ধুরা, আশা করব আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। ये आकाशवाणी है। मन की बात। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी भारत की जनता से साझा करेंगे अपने मन की बात रविवार 30 अप्रैल सुबह 11 बजे। आकाशवाणी के सभी केंद्र सभी चैनल इसे प्रसारित करेंगे एक साथ। इसके अतिरिक्त ऑल इंडिया रेडियो की वेबसाइट पर सजीव प्रसारण भी लाइव स्ट्रीमिंग के माध्यम से। साथ ही इसका प्रसारण दूरदर्शन के नेशनल न्यूज, डीडी भारती, डीडी इंडिया, डीडी उर्दू और डीडी किसान चैनल पर भी किया जाएगा। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से किया जाएगा। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के प्रादेशिक केंद्रों से किया जाएगा। याद रखें, 30 अप्रैल सुबह 11 बजे मन की बात। আমরা জানি কৃষিক্ষেত্রে পরিবর্তন এসেছে অনেক, বিজ্ঞানের উপর ভর করে সময় উপযোগী উৎপাদন করছেন কৃষক বন্ধুরা, কিন্তু তার সম্পূর্ণ সুফল কি তারা পাচ্ছেন? বোধহয় না। কারণ আর কিছুই নয়, ক্রেতা এবং উৎপাদকের মাঝখানে এসে পড়া নানান মধ্যস্বত্বভোগী। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে যাতে কৃষি উৎপাদনের সঠিক মূল্য, ন্যায্য মূল্য বা সঠিক সুফল তারা কৃষক বন্ধুরাই পান, সেই ব্যবস্থা করার উদ্দেশ্যেই মূলত গড়ে উঠেছে ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট স্কিম বা জাতীয় কৃষি বাজার প্রকল্প। এই প্রকল্পটি ঠিক কী, এই সম্পর্কে ধারণা পেতে আজ আমরা আমাদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মধুসূদন ঘোষকে। নমস্কার মধুসূদন বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আসরে। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব এই জাতীয় কৃষি বাজার প্রকল্পটি ঠিক কী? এটা বলতে গেলে যেটা আপনি বললেন ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট বা জাতীয় কৃষি বাজার প্রকল্প, সেই প্রকল্পটা এমন একটা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম একটা নেটওয়ার্ক তৈরি করবে, ইন্টিগ্রেটিং অল দ্য এগ্রিকালচার প্রডিউসিং মার্কেটিং মান্ডিজ যেগুলো আছে সেইগুলোকে এক করে, যাতে করে একটা কমন ন্যাশনাল মার্কেট ফর এগ্রিকালচারাল কমোডিটিস তৈরি হয়। এবং এটার উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা এটা সিঙ্গল উইন্ডো সার্ভিসেস ফর দ্য ফার্মার্স ফর
for the traders, for the buyers and everyone involved in the process. আচ্ছা। বিকজ এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম এবং সবাই সেখানে পার্টিসিপেট করবে এবং রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করতে হবে, এইটাই মূলত। এবং এটা লঞ্চ করা হয়েছে নরেন্দ্র মোদী যেটা করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা 14ই এপ্রিল 2016-তে এটা প্রথম লঞ্চ হয়, একটা পাইলট স্কিম লঞ্চ হয়। তার আগে 15-16 বাজেটে একটা টাকা বরাদ্দ করা হয়েছিল 200 কোটি টাকা, যেটা 3 বছরে ব্যয় করা হবে এবং সেই ব্যয়টা হবে মূলত এই এগ্রিকালচার মার্কেট যেটা, সেটা ডেভেলপমেন্টের জন্য। এবং এই ডেভেলপমেন্টটা হবে, সেটা ম্যানেজ করবে স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসোর্টিয়াম, তারা এটাকে টোটালি ম্যানেজ করবে এবং একটা উইথ দ্য হেল্প অফ একটা বলা যায় সেটাকে আপনার স্ট্র্যাটেজিক পার্টনার। সেই স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে নাগার্জুনা ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড। এরা এটা করতে গেলে আপনার ধরুন যে নেটওয়ার্কটা তৈরি করতে গেলে যে ধরনের হার্ডওয়্যার দরকার, যে ধরনের সফটওয়্যার দরকার এবং যতগুলো রিলেটেড সার্ভিস আছে, সেই সার্ভিসগুলোকে এরা প্রোভাইড করবে। আচ্ছা, এবারে আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে এক ক্ষেত্র তৈরি করা হচ্ছে, ই প্ল্যাটফর্ম বা অনলাইন যে ক্ষেত্রের কথা বলছেন, সেটা কেন, কি লাভ হবে? এটার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমি যদি বর্তমান যে এটা আছে মার্কেটিং সিস্টেমটা আছে সেটা যদি দেখি, সেখানে যারা ফার্মার, যারা প্রডিউস করছে এবং যারা কনজিউমার আলটিমেটলি যারা ভোগ করছে, এটা তার মধ্যে অনেক মিডলম্যান চলে আসে। সেই মিডলম্যানের মধ্যে তার মানে আমার যেটা ফার্মাররা যে প্রাইসটা পাচ্ছে এবং কনজিউমার যে প্রাইসটা পে করছে, সেটার মধ্যে একটা বিরাট পার্থক্য থাকছে। তার মানে ফার্মাররা সেই প্রাইসটা পাচ্ছে না যেটা ওর পাওয়ার কথা, কারণ এর মাঝে মধ্যে যারা ওই মিডলম্যান আছে তারা বেশিরভাগ অংশটা নিয়ে নেয়। তো সেটাকে দূর করা দরকার প্রথমত। এটা আমাদের খুব চেনা ছবি, এটাই বোধহয় হয়ে থাকে। এটা চেনা ছবি। এর ফলে যেটা হয়, আমি মার্কেটগুলোকে ইউনিফাইড হতে দেখতে পাই না। তার কারণ হচ্ছে যে আমার যেহেতু আমার এগুলো মার্কেটগুলো ফ্র্যাগমেন্টেড ইন দ্য সেন্স যে আমার একই স্টেটে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ইভিন উইদিন ডিস্ট্রিক্ট আপনার যেগুলো এগ্রিকালচার প্রডিউসিং মার্কেটিং কমিটির যে রেগুলেটেড মার্কেটগুলো আছে, সেগুলো এক একটা জায়গাতে আছে এবং এক একটা জায়গার দাম এক এক ধরনের এবং তার অ্যাভেলেবিলিটি কতটা এবং তার প্রাইস কতটা, এই ধরনের একদম পুরো ডিটেলস দেওয়া থাকবে এবং সবাই সেটা দেখতে পাবে থ্রু আউট ইন্ডিয়া। আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাইছেন যে বীরভূম জেলার একজন কৃষক বন্ধু বা বাঁকুড়া জেলার একজন কৃষক বন্ধুর কাছে বিক্রয়ের বাজারটা খুলে যাচ্ছে অল ওভার ইন্ডিয়া, মানে ভারতবর্ষ জুড়ে, সারা দেশ, যে কোনো জায়গা থেকে কেউ পার্টিসিপেট করতে পারবে এবং সে জানতে পারবে কোথায় কি প্রোডিউস পাওয়া যাচ্ছে এবং কি দামে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং ফার্মাররা সেটা জানতে পারবে আমার প্রাইসটা, আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কি দামে বিক্রি হচ্ছে। পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্ট, এখানে কোনো লুকোচুরির ব্যাপার থাকবে না। আচ্ছা, অর্থাৎ ভুল বোঝানো যাবে না। না, একদমই না। যিনি পার্টিসিপেট করছেন তিনি ছাড়াও অন্যরাও অন্তত জানতে পারছেন পরিষ্কারভাবে যে কি দাম চলছে এখন বাজারে তার পণ্যের। আচ্ছা, এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মাধ্যমে কারা কারা উপকৃত হতে পারবেন? এদের মধ্যে ন্যাচারালি যারা এই প্রসেসের মধ্যে ইনভলভড, মানে আমরা যাকে বলি স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডার কে আছে এর মধ্যে, সেটা যদি আমরা দেখি একটু, তাহলে বোঝা যাবে যে কে কতটা উপকৃত হবে। স্টেক হোল্ডারের মধ্যে প্রথমেই তো কোয়াইট ন্যাচারালি ফার্মার, তারা একজন স্টেক হোল্ডার। তো অর্থাৎ কৃষক বন্ধুরা তো উপকৃত হচ্ছেন, যেটা আমরা বুঝি। তারা পাচ্ছেন, তারা সঠিক দামটা পাচ্ছেন, তাদের প্রোডাক্টের মূল্যটা পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে ট্রেডার, তারা কিভাবে উপকৃত হবে? তারা যেটা হবে, তারা হচ্ছে যে আগে যেটা হতো এপিএমসি মার্কেট যেগুলো আছে, তার এক একটা মার্কেটে তাদের রেজিস্ট্রেশন করতে হবে উইথ দ্য রিকোয়ার্ড ফি। তারা যদি ফর এক্সাম্পল আমার যদি বোলপুরে একটা মার্কেট থাকে, সেই মার্কেটে রেজিস্ট্রেশন করতে হতো। তারপরে সেকেন্ডারি ট্রানজ্যাকশন যদি হয়, তার মানে আরেকটা মার্কেট সাঁইথিয়াতে সে যদি মালটা বিক্রি করতে চায়, তাহলে সেই প্রোডাক্টটা সেখানেও একটা রেজিস্ট্রেশন করতে হতো, কারণ দুটো মার্কেটের মধ্যে পার্থক্য আছে, সেগমেন্টেড। তো ন্যাচারালি এখন ট্রেডাররা যেটা হচ্ছে, তারা ওই একটা জায়গাতে রেজিস্ট্রেশন করলেই অটোমেটিক্যালি সব জায়গাতে সে করতে পারবে, সবগুলোতে মুভ করতে পারবে যে কোনো জায়গা থেকে। তো তারা উপকৃত হচ্ছে, তাদেরকে বারবার রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে এবং ন্যাচারালি তারাও দামটা বুঝতে পারছে যে কতটা আসছে। থার্ড যেটা প্রসেসর এবং এক্সপোর্টার্স, তারাও একইভাবে উপকৃত হবে। তার কারণ হচ্ছে তাদেরকে ওই একটাই রেজিস্ট্রেশন করতে হচ্ছে, একটাই ফি দিতে হচ্ছে। তারপরে কনজিউমার, ফাইনালি কনজিউমার যেটা হয়, যেটা আমি আগে বলছিলাম যে সিস্টেমটা আছে, কিভাবে উপকৃত হচ্ছে এটা একটা জানার বিষয়। তারা উপকৃত হচ্ছে এইভাবে যে আগে ধরুন এই মাঝে মধ্যস্থ যারা করতো আর কি, তারা তো প্রাইসটাকে যা খুশি করে দিতে পারে। তাদের মধ্যে যদি একটা কলিউশন হয়, মানে তারা একসাথে মানে কি বলবে জোট বেঁধে যদি একটা দাম ঠিক করে দিত, সেই দামটা ঠিক করলে তারা যে দামটা ঠিক করছে সেটাই কনজিউমারকে দিতে হতো। তো এখন যেটা হবে, যেহেতু পুরোটা ব্যাপারটা ট্রান্সপারেন্ট, ফার্মার সে কি দামে বিক্রি করছে এবং ফাইনালি কনজিউমার কি দামে পাবে,
এর মধ্যে যে এটা আছে আমার প্রাইসগুলো সবগুলো জানা যাচ্ছে, সেই ইনফরমেশনগুলো আছে, এবং কনজিউমার তার মানে ওই ইনফরমেশনটাও জানতে পারছে যখন সে এটা কিনতে যাচ্ছে। কিনতে যাওয়া মানে হচ্ছে তার মানে এই মাঝে মধ্যস্থ যে যারা করতো আর কি, তারা আরবিট্রারিলি দামগুলোকে ফিক্স করতে পারবে না। এখন যেটা করতে হবে, পুরো মার্কেট যেটা চাইছে, মানে আমরা ইকোনমিক্সে অর্থনীতি ভাষায় যেটা বলি যে যোগান এবং চাহিদা, এই দুটোই তো ঠিক করে প্রাইসটা, যে আমার যোগান কত আছে একটা কমোডিটির এবং তার সাপ্লাই কত, চাহিদা কত আছে, তারপর একটা দাম ঠিক হয়। তো ন্যাচারালি যোগান এবং চাহিদা বা মার্কেটে যে আমার মার্কেট যেটা চাইছে সেই দামটাই ঠিক হবে, এরা ঠিক করতে পারবে না। আচ্ছা, তার ফলে কনজিউমাররা ন্যাচারালি কম দামে পাবে তারা আরো, কারণ একটা কম্পিটিশন চলে আসছে। এবং অনেকেই এটা যেহেতু অনলাইন, অনেকেই পার্টিসিপেট করতে পারছে, অনেক ট্রেডার, অনেক এক্সপোর্টার, অনেক প্রসেসর তারা পার্টিসিপেট করতে পারছে। মানে একটা কম্পিটিশন আসছে। কম্পিটিশন থাকলে যেটা মনোপলি পাওয়ারটা থাকবে না, যে আগে যেটা মনোপলি পাওয়ারটা এনজয় করতো, তারা এক্সপ্লয়েট করতো, সেটা আর করতে পারবে না। আচ্ছা, সার্বিকভাবে সকলেই উপকৃত হতে পারবেন এই প্রকল্প যতটা সাফল্য লাভ করবে। তো এই প্রকল্প আজ পর্যন্ত কতটা কার্যকরী করা সম্ভব হয়েছে এবং ঠিক এই মুহূর্তে অবস্থাটা কি? কারেন্ট স্টেটাস মোটামুটি আমাদের দেশে এখনো পর্যন্ত লেটেস্ট যে ডেটা, সেই ডেটা বলছে প্রায় 6,500 মতো এপিএমসি মার্কেট আছে, রেগুলেটেড মার্কেট। এপিএমসি মানে এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি মার্কেটস, মান্ডিজ আছে। তার মধ্যে আপাতত যেটা ঠিক হয়েছে, একটা টাইম লাইন দেওয়া হয়েছে, 585টা মার্কেট, মান্ডিজ যেটা বলছি আমি, তারা এর মধ্যে আসবে এই অনলাইন ট্রেডিংয়ের মধ্যে। আপাতত যেটা এসছে সেটা 285টা মার্কেট তারা অলরেডি পার্টিসিপেট করেছে। আর টাইম লাইনটা হচ্ছে এইরকম যে প্রথমে এটা শুরু হয়েছিল, যেটা বললাম যে এপ্রিল মাসে 14ই এপ্রিল এটা লঞ্চ করা হয়েছে, এবং একটা পাইলট লঞ্চ হয়েছে 21টা মার্কেটকে নিয়ে, 21টা মান্ডিকে নিয়ে। তারপরে যেটা আছে 30শে সেপ্টেম্বর 2016, তার মধ্যে আরও 200 পার্টিসিপেট করেছে। আগামী 31শে মার্চ 2017, তার মধ্যে আরও 200 পার্টিসিপেট করার কথা। সেই ডেটাটা আমার কাছে নেই, কিন্তু এবং 2018 মার্চের মধ্যে আরও 185, মানে 585টা এর মধ্যে আসবে, এবং গভর্নমেন্ট ফর্মালি ইন প্রিন্সিপাল তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। আচ্ছা, খুব সহজ সরলভাবে আপনার কাছে আমরা যেটা জানতে চাইব যে একেবারে অনভিজ্ঞ একজন মানুষ বা শুধুই কৃষক বন্ধু, তিনি কিভাবে আসতে পারেন? এইটা একটু জটিল হবে। তার কারণ হচ্ছে যে আমার প্রথমত যেহেতু অনলাইন, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা চাষি বন্ধু যারা আছেন তাদের যেটা দরকার, সেটার মাইন্ডসেটটা তৈরি করা, যে আমি পার্টিসিপেট করবো এইভাবে। ফর্মালি এখন যেটা কি হয়, সেটা তারা মান্ডিতে নিয়ে আসে বা কোনো একটা আড়তদার তার কাছে গিয়ে মালটা বিক্রি করে। সেটা তো সহজ, মানে এই সেন্সে যে তারা অনেক কিছু জানে না, তার কারণে ওইটাই সহজ তাদের কাছে। কিন্তু এখন যেটা করতে হবে, তাকে যে রেগুলেটেড মার্কেট যেটা আছে সেখানে তাকে নিয়ে আসতে হবে, এবং তাকে অনলাইন পার্টিসিপেট করা মানে আমার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার, আমার একটা কম্পিউটার লাগবে অবশ্যই অনলাইন করতে গেলে, আমার রেজিস্ট্রেশন ওখানে করতে হবে। তারপরে এই যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা প্রথমত চেঞ্জ করা দরকার, ভীষণ দরকার, এবং রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার সেটা অবশ্যই তৈরি করতে হবে। কারণ এটা তো চাষ মানে কৃষি মানে সেটা তো গ্রামের দিকে, গ্রামের প্রত্যন্ত গ্রামে কজন আর এই ব্যাপারটা জানে, প্রথমে সেই অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার, এবং তার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার সেটা অবশ্যই গভর্নমেন্টের থেকে আসতে হবে, কারণ ফার্মাররা তারা করবে না, সেই সামর্থ্যটা হয়তো থাকবে না, বা তাদের মাইন্ডসেটটা যেহেতু ডিফারেন্ট, সেই মাইন্ডসেটটা চেঞ্জ করে তারপর এটাকে করা বেশ ডিফিকাল্ট জব হবে। সে ব্যাপারে বোধহয় গভর্নমেন্টের একটা বিরাট রোল প্লে করার দরকার, প্রয়োজন রয়েছে বলে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আমরা আজ জানলাম যে এই যে জাতীয় কৃষি বাজার প্রকল্প, সেই প্রকল্প যদি কার্যকরী হয় বা যেভাবে সাফল্যের পথে এগিয়ে চলেছে, তা কতজনকে উপকার দিতে পারে বা আমরা কতজন উপকৃত হতে পারি। তার দ্বারা উপকৃত হতে পারেন কৃষক বন্ধু যিনি উৎপাদক, উপকৃত হতে পারেন ব্যবসায়ী গোষ্ঠী, এবং উপকৃত হবেন যিনি ক্রেতা তিনিও। সকলের উপকারার্থে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আরও একটু বেশি চেতনা এবং পরিবর্তনের মানসিকতা। সব মিলিয়ে আমাদের আজকের এই আলোচনা আমরা আশা করব আপনাদের সকলের ক্ষেত্রেই অত্যন্ত উপকারী হবে। ये आकाशवाणी है। मन की बात, माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी भारत की जनता से साझा करेंगे अपने मन की बात। रविवार 30 अप्रैल सुबह 11 बजे आकाशवाणी के सभी केंद्र, सभी चैनल इसे प्रसारित करेंगे एक साथ। इसके अतिरिक्त ऑल इंडिया रेडियो की वेबसाइट पर सजीव प्रसारण भी लाइव स्ट्रीमिंग के माध्यम से। साथ ही इसका प्रसारण दूरदर्शन के नेशनल न्यूज, डीडी भारती, डीडी इंडिया, डीडी उर्दू और डीडी किसान चैनल पर भी किया जाएगा।
माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से किया जाएगा। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के प्रादेशिक केंद्रों से किया जाएगा। याद रखें, 30 अप्रैल सुबह 11 बजे मन की बात। আবহাওয়ার বিজ্ঞপ্তি। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। 27 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 28 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে। 29 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে। 30 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 মে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 মে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা বোরো ধান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, ধান যদি 80% পেকে যায় তবে ধান কাটা শুরু করবেন এবং ধান কাটার পর 2 থেকে 3 দিন জমিতে রেখে শুকিয়ে নেবেন। বাদাম যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেছেন তাদের বলা হচ্ছে, গুটি বের হবার পর যদি গাছে পাতা মোড়া ও জাপ পোকা দেখা যায় তাহলে গাছের সেই অংশ ছিঁড়ে ফেলে দেবেন এবং নিম তেল 20 লিটার প্রতি লিটার জলের সঙ্গে গুলে প্রতি হেক্টর জমিতে স্প্রে করবেন। তিলের জমিতে ফুল শেষ হওয়ার পর জমিতে জলসেচ বন্ধ রাখবেন। তিল চাষে গুটি আসার সময় 2.5 গ্রাম সালফার প্রতি লিটার জলের সঙ্গে গুলে জমিতে স্প্রে করলে ফলন বৃদ্ধি পাবে। ভেন্ডি চাষে ফল বৃদ্ধির সময় যদি কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা দেখা যায় তাহলে সেই অংশ ছিঁড়ে ফেলে দেবেন এবং নিম বীজের নির্যাস 5 মিলিলিটার প্রতি 10 লিটার জলের সঙ্গে গুলে জমিতে স্প্রে করবেন। গত 20 এপ্রিলের এনডিভিআই মানচিত্র অনুযায়ী বীরভূম জেলার মান 0.3 থেকে 0.4। আচ্ছাদিত ফসলের পক্ষে মাঝারি অবস্থায় আছে। এসপিআই মানচিত্র অনুযায়ী বীরভূম জেলা পরিমিত রূপে শুকনো অবস্থায় আছে। তাই কৃষক বন্ধুদের জমিতে থাকা ফসলে জলসেচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি দর্শন আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, কৃষি দর্শন, অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235, অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় nc.ddkishan.shanti@gmail.com।